বেডরুমটাতে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে থাকতো। কান্না করব না, কাজের নেটে এটা বুঝতে পারে বেশি। কি কর, ভাইয়াও গিয়েছে উপরে। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা ও শুভকামনা জানিয়ে শুরু করছি জীবন গল্প নিবেদিত অনুষ্ঠান আমার গল্প। সঙ্গে আছি আমি এম.এ. নাঈম। আপনারা দেখছেন নিজুম ক্রিয়েটিভাস স্টুডিও লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব ও ফেসবুকে। প্রিয় শ্রোতা, আপনি আপনার গল্প বলতে পারেন আমাদের অনুষ্ঠানে। আপনি আপনার গল্প বলতে আমাদের কল করুন স্ক্রিনে থাকা নাম্বারে অথবা মেইল করুন আমাদের ঠিকানায়। প্রিয় শ্রোতা, কথা বাড়াবো না, ফিরে যাচ্ছি আমার গল্পে। পরিচয় হব অতিথির সাথে। আপনার নাম? শ্রাবণী, জন্ম জেলা? যশোর, বয়স? ২৬ বছর হবে। ঠিক আছে, শুরু করেন। কোথা থেকে বলতে চাচ্ছেন আমাদের? সো আফটার দ্যাট আমার চাচাতো ভাই আমাদের বাসায় থাকতে আসে। ফর সাম রিজন সামহাও মেবি আমাকে লাইক করতো অর সামথিং। তখন আমি ক্লাস 3-তে উঠেছি, তো ও কত বড় হবে, মেবি 9-10 পরে এরকম হবে। আপনি তখন ক্লাস 1-এ? 3-তে পড়ি। 3-তে? বাসায় একদিন হঠাৎ স্কুল থেকে এসে দেখি ও বাসায়। ওই টাইমে যেটা হয়, আমাদের বাসায় একটা পার্মানেন্ট কাজের মেয়ে রাখা হয়, তো মেয়েটা নিজেই যথেষ্ট নার্সি পার্সন। এনিওয়ে, সো চাচাতো ভাই থাকতে আসে আমাদের বাসায়। তো একদিন আমাদের সবার রুম আলাদা, যার যার রুম। আমাদের বাসায় 5টা বেডরুম অ্যান্ড যার যার বেডরুম তার। বাট আমি তখন কার সাথে, কাজের মেয়েটা আমার সাথে ঘুমায়, মানে আমার রুমে ঘুমায়। তো আমি একদিন ঘুমিয়ে আছি, ঘুম থেকে মানে ঘুমের মধ্যে আর কি হঠাৎ ফিল করি দ্যাট সামওয়ান ইজ লাইক হ্যাড এমব্রেসড মি, সামথিং লাইক দ্যাট। তো আমি একটা ঘুম ভেঙে যায়, পেছনে ফিরে দেখি যে আমার ভাইয়া। আই ওয়াজ লাইক, কি এখন চিল্লাবো না কান্না করব না কি করব, কিছু বুঝতেই পারি না। দেন আই ওয়াজ লাইক, ভাইয়া এখানে কি করো হ্যান তেন। তারপর আমি উঠে বসে যাই। বসে যাওয়ার পরে তো বুঝতে পারে যে কাজের মেয়েটা নিচে ঘুমাচ্ছে। তো বুঝতে পারে যে আমি যদি এখন কিছু বলি তাহলে কাজের মেয়েটা উঠে যাবে, আম্মু আব্বু চলে আসবে। অ্যান্ড যাই হোক, তো ওই দিনও চলে যায়, সামহাও ওই দিন চলে যায়। পরের দিন শুক্রবার দিন সবাই বাসায় ছিল। হোয়াট ওয়াজ হিজ রেসপন্স? আপনি তো ওকে জিজ্ঞেস করলেন যে তুমি এখানে কি করো? হ্যাঁ, তুমি এখানে কি করো বলছো, আমি আসছি। নাথিং, লাইক চলে যায়, উঠে চলে যায়। ওকে। পরের দিন শুক্রবার দিন সবাই বাসা ছিল, তো আমরা ছাদে গিয়েছি। আমাদের ছাদটা খুব সয়াস করছে, সুন্দর গাছ লাগানো, চারিদিকে বসার মতো স্পেস আছে, টেবিল আছে। যাই হোক, এক অপ্রীতিকর অনুভূত। ওখানে আম্মু চা করে নিয়ে গিয়েছে, সবাই চা খাচ্ছে, ভাইয়াও গিয়েছে উপরে। ছাদটা 2টো ছাদ, একটা হচ্ছে চিলকোঠার একটা ছাদ আছে, আর পিপিলিকা বাজতে শুনতে পাওয়া যাচ্ছে। এক অপ্রীতিকর অনুভূতি। তো আমি আর আমার কাজের মেয়েটা চিলকোঠা ছাদে উঠেছি, প্রয়াস করছে। আমার বেস্ট ফ্রেন্ড সবসময় ছিল কাজের মেয়েরা। যারাই কাজের মেয়েরা আসতো তারাই আমার বেস্ট ফ্রেন্ড, বিকজ কেউ তো সাথে থাকে না, ওরাই সাথে থাকে। তো ওকে নিয়ে আমি ছাদে বসে আছি, তো ভাইয়া উপরে উঠছে। উঠে আমার কাঁধে পেছনে হাত আঁকছে রেখে বলল, পড়াশোনা কেমন চলে, হ্যান ত্যান। বললাম, হ্যাঁ ভালো। ও বলতেছে, কোনো মেয়াতে প্রবলেম হলে আমাকে দেখাও, ইত্যাদি ইত্যাদি কথা বলতেছে। অ্যান্ড হি ট্রাইড দ্য সেম থিং দ্যাট আই ফেসড উইথ দ্য ড্রাইভার। হি ওয়াজ ট্রাইং টু টাচ সাম অফ মাই প্রাইভেট পার্টস। তো কাজের মেয়েটি এটা বুঝতে পারে, বিকজ আমার থেকে বেশ বড়। তো আমাকে বলে, আপনি চলেন, নিচে চলেছি। তো আসসালামু আলাইকুম, আমি কথার আমি একা, সবাই তো জানে সেটা, আমি বাসায় একা। এখানে একটা ট্র্যাজেডি বলি, সেটা হচ্ছে আমার যে বড় খালামণি, তার ছোট মেয়ে, শি ইজ অলসো নট ভেরি হ্যাপি, বাট অ্যাট দ্যাট মোমেন্ট শি হ্যাড লটস অফ রিলেশনশিপস অ্যান্ড শি ইউজ টু টক অ্যাবাউট অল দিস। আমি কোথাও গিয়ে কারোর সাথে দেখা করতে গেলে আমাকে নিয়ে যেত। সো আই ইউজ টু লাইক, আমি মাত্র নার্সারিতে পড়তাম, এগুলো নিচে এত কিছু বোঝার মতো মেন্টালিটি হয়নি। শি হ্যাড লটস অফ রিলেশনশিপ, মানে এক এক দিন এক এক ছেলের সঙ্গে দেখা করতে যেত। রাইট, ওকে। দেখা করতে যেত, এবং আমাকে স্কুল থেকে যখন উনি নিয়ে আসতেন বাসায়, ওকে। তখন দেখা করতে যেত ওকে। ওকে। আর আমি দেখতাম কথা বলছে, দেখা করছে কেন, অপোজিট অ্যাট্রাক্টস, উইচ ওয়াজ লাইক, এই থটটা আমি আস্তে আস্তে বুঝতে পারতে শুরু করলাম। অ্যান্ড দেন লাইক এজ অফ 7 or 6 or 7, ওকে। যেটা তো কখনই পসিবল না একটা বাচ্চার ক্ষেত্রে, ফ্রেন্ড। বিকজ আমি ছিলাম ওখান টাকায়। যাই হোক, কিছুদিন পর বড় খালামণি বাসা চেঞ্জ করে অন্য কোথাও বাসায় নিয়ে নিল। এবার যেটা হলো, আমাদের বিল্ডিংয়ের নিচ তলায় একটা ভাড়া থাকতো, একটা মেয়ে আমাদের বাসায় যেহেতু খালি থাকতো অলওয়েজ, ওর বয়ফ্রেন্ডকে আমাদের বাসায় নিয়ে আসতো। এটা আমরা ফ্যামিলি মেম্বাররা জানতো? না, জানতো না। কেউ জানতো না? নিয়ে আসতো বলতে কি, মানে আপনি যখন ফ্রি থাকতেন তো তখন আসতো? আমি ফ্রি বলতে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে আমাদের বাসায় আসতো কথা বলার জন্য, ওকে। অর সামথিং।
তো আমাদের বাসায় দুটো রুম ছিল, ভাড়া যেহেতু ছিলাম দুটো রুম ছিল, সামনে ড্রয়িং রুম, মাঝখানে একটা ছোট ডাইনিং আর ভেতরে একটা বেডরুম। তো ওই বেডরুমটাতে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে থাকতো। আর ওইটার যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে লাগানো যায় না দরজাটা। হুম। তো আই ইউজ টু সি হোয়াট এভার দে ইউজ টু ডু অ্যান্ড মেনশন করেই দিই দে ইউজ টু হ্যাভ ফিজিক্যাল রিলেশনশিপস ওভার দেয়ার। অ্যান্ড আমি দেখতাম ফিল করতাম লাইক এগুলো কেন হচ্ছে, ভালো লাগে। আম্মুকে বলবই যে আপু আমাকে এত মারছে, অ্যান্ড শি টোল্ড মি যে আমি এটা কাউকে বলতে পারবো না, যদি বলি সে আমাকে মেরেই ফেলবে, অ্যাজ আই ওয়াজ আ চাইল্ড। আর আম্মুকে আমি বললাম ব্যাপারটা যে আম্মু আপু তো একটা ভাইয়াকে নিয়ে মাঝে মাঝে বাসায় আসে। আম্মু জিজ্ঞেস করলো যে সে কি করে, কেন আসে, তুমি আসতে দাও কেন, গেটটা লাগিয়ে রাখো না কেন, ঢুকতে দাও কেন? বললাম আপু আমাকে খুব মারে, বকা দেয়, হ্যাঁ। না ঢুকতে দিলে খুব রাগ করে। তো আম্মু ওই ব্যাপারটা নিয়ে ওনাদের সাথে কথা বলল, ওই আপুর ফ্যামিলির সাথে। হুম। বলার পর যেটা হলো যে তুমুল ঝগড়া দুই ফ্যামিলির মধ্যে। ওরা কি খুব পাশাপাশি ছিল আপনাদের? হ্যাঁ, আমরা ছিলাম 4 তলায়, ওরা ছিল নিচতলা। আচ্ছা। তো খুবই ঝগড়া লাগলো। পরবর্তীতে যে আমাদের বাড়িওয়ালা উনি আমাদেরকে বের হয়ে যেতে বললেন। ভেরি উইয়ার্ড, যেখানে বের হওয়ার কথা ওদের, অ্যাজ ফলটা ওদের ছিল, আমার না, বাট আমাদেরকে বের হয়ে যেতে বলল। সো আমরা সামহাউ এই প্রবলেমটা সলভ হলো, ইস্যুটা ঠান্ডা হলো। আপু তো আমাদের বাসায় আসে না। এবার যেটা হলো আমার মেন্টালিটি লাইক ওই জায়গাটা থেকে অনেক আনস্টেবল হয়ে গেল, কি বলবো এটাকে, আনব্যালেন্সড। সো আই ইউজ টু থিঙ্ক লাইক কেন হচ্ছে এই জিনিসগুলো, বা এগুলো কি, কেন, সাম কাইন্ড অফ কিউরিয়াসিটি, লাইক অফকোর্স একটা কিউরিয়াসিটি গ্রো করলো। হ্যাঁ, হ্যাঁ। আপনি তখন নার্সারিতে পড়েন। ইয়াপ, তখন আমি 1-এ উঠেছি। ওকে। অ্যান্ড আমাকে সেই ব্যাপারটা খুবই আনইউজুয়াল লাগলো। তারপরে আমাকে অনেক কিছু বলে। একটা বাচ্চা কি বলতে পারে, 3-4 এর একটা বাচ্চা, যতটুকুই ওর কাছে মনে হয়েছে বা ও যা বুঝে সেখান থেকে বলছে আমাকে। এনিওয়ে, সো আফটার দ্যাট আমাদের ছত্তালে একটা ছেলে থাকতো। হি প্রপোজড টু মি ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 1. সিমস ফানি। এনিওয়েজ, আমাকে প্রপোজ করলো যে আই ওয়ান্ট টু বি ইয়োর বয়ফ্রেন্ড। সো আই ওয়াজ লাইক, ইয়া, আই গট আ চান্স। সবার কাছে আছে, আমার কেন নাই? ওই আপুর আছে, আমারও এরকম করা উচিত। দ্যাটস দ্য পয়েন্ট। সো আই সেড ওকে। সো হি লাইক, কিছু না বুঝে ওকে করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, সবার আছে তো কেন? আমি বললাম আমারও This is the আছে। fashion. হ্যাঁ, ওকে, ফাইন। কি হবে আই ডোন্ট নো, লাইক Okay. বয়ফ্রেন্ড, ওর সাথে ঘুরবো ফিরবো কথা বলবো, এই তো। সো একই স্কুলে ছিলাম আমরা, নিয়ে আসতো। আমি ক্লাস 1-এ ছিলাম, সিরিয়াসলি আমি এখন বলতে গেলেও এম্বারেসড ফিল হয়, লাইক হাউ ডিড আই ডু দ্যাট? নো, দের ইজ এ রিজন, দের ইজ ডেফিনেটলি এ রিজন। হ্যাঁ, অবশ্যই। বাট আমারও হয়তো বোঝা উচিত ছিল, নিজেকে হয়তো লাইক টেক কেয়ার করা উচিত ছিল। উই ক্যান ব্লেম ইউ বিকজ আপনি একটা চাইল্ড সে সময়। Right, বোঝা উচিত ছিল আপনার প্যারেন্টসদের। যাই হোক, আমরা সেই ডিসকাশনে পরে যাব যে বা তারা আসলে কিভাবে বা বুঝবে, আমিও তো তাদেরকে ঠিকভাবে বলতে পারি নাই। ইটস আ সিচুয়েশন অ্যাকচুয়ালি। ওকে, সো দেন হি ওয়াজ মাই ফার্স্ট বয়ফ্রেন্ড। ওকে, দেন সামহাও ওরা বাসা চেঞ্জ করে ফেলে, বয়ফ্রেন্ড এই আর কি, ওর তো একটা বাচ্চা, ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডটা কি বুঝছে। যাই হোক, তো সামহাও ওরা বাসা চেঞ্জ করে ফেলার পরে আই ইউজ টু লাইক আ বয়। আই ইউজ টু লাইক হিম very much because he looked very cute. So বাচ্চা ছিলাম দুজনেই, ও আমার ক্লাসমেট ছিল, তখন আমি 2-তে উঠেছিলাম। এনিওয়েজ, তো এই তারপর আমরা ওখান থেকে বাসা চেঞ্জ তো করি। খুবই অ্যালার্মিং। আপনারা পত্র পত্রিকায় পড়েন, এসব ঘটনা খুব এক্সট্রিম লেভেলে চলে গিয়ে একটা বড় ধরনের ক্ষতি হয়ে যায়, তখন সেটা পত্র পত্রিকায় বা সংবাদ, টেলিভিশন এসব জায়গাগুলোতে চলে আসে। কারণ বিহাইন্ড দ্য সিন এইগুলো যে কতদিন ধরে এই একটা মেয়ে বা একটা শিশু বা একটা নারী কিভাবে নির্যাতনের শিকার হয়, কিভাবে তাদের মেন্টালি তাদেরকে মানে ভয়ঙ্কর রকমভাবে ড্যামেজ করে ফেলা হয়, আমি জানি না। আমার মনে হয় এই জিনিসগুলোকে আরও বেশি বেশি করে এক্সপোজ করা উচিত, বলা উচিত। কজ আমি ভিকটিম, আমি কেন এটা বলতে পারবো না? কোথায় সমস্যা? ট্যাবুটা কোথায়? মানে আমাকে কেউ একজন সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করেছে,
আমাকে কেউ একজন ফিজিক্যালি অ্যাবিউজড করেছে, অথচ সেটা নিয়ে আমি সোসাইটিতে মুখ খুলতে পারবো না, সেটা নিয়ে আমি বলতে পারবো না। কি আশ্চর্য মেন্টালিটি! মানে সেটা নিয়ে বললে আমার দিকে আঙুল তোলা হবে, সেটা নিয়ে বললে আমাকে মনে করাবে মেয়েটা খারাপ বা ছেলেটা খারাপ বা ওনার ফ্যামিলি খারাপ। কি ভয়ঙ্কর রকম মানে বাজে মেন্টালিটি আমাদের সমাজের। কিন্তু এই যে আমাদের এই মেন্টালিটিটা, এটাই কিন্তু যুগের পর যুগ এই প্রবলেমগুলোকে এভাবেই জিয়ে রেখেছে। আজকে যদি পরিবারের কাছে এই মেয়েটা এতটা বেশি সাবলীল হতো, আজকে যদি ওর বলার ক্ষমতা তৈরি হতো, ওকে যদি এনভায়রনমেন্টটা দেওয়া হতো, তাহলে ওর শৈশবটা হয়তো এরকম হতে পারত না। কজ ও বলেছে একটু আগে যে দিস ইজ দ্য নাম্বার 1। আরও কি যে অপেক্ষা করছে আপনাদের জন্য, আপনারা একটু শুনুন, তাহলেই বুঝতে পারবেন। জি, বলুন তারপর। তারপর যেটা হয়, তো ওই ড্রাইভারের সাথে আমাদের আর দেখা হয় না। হুম। এনিওয়েজ হি ইজ ভ্যানিশড সামহাউ। সো আফটার দ্যাট আমার চাচাতো ভাই আমাদের বাসায় থাকতে আসে ফর সাম রিজন। সামহাউ মেবি আমাকে লাইক করতো আর সামথিং। হুম, হুম। তখন আমি ক্লাস 3-তে উঠেছি। তো ও কত বড় হবে? মেবি 9-10 এর পরে এরকম হবে। আপনি তখন ক্লাস 1-এ? 3-তে পড়ি। 3-তে? হুম। হুম। বাসায় একদিন হঠাৎ, না থাকো এখানে, কত সুন্দর লাগছে, পরিবেশটা ভাল লাগছে, যেতে দিচ্ছে না। এই গেল সামহাও, তো আমি চলে আসি, নিজে কিছুক্ষণ বাদে চলে আসি। তারপরে আম্মুকে বলি ব্যাপারটা, যে আম্মু ভাই আমার সাথে, আমি না ডাইরেক্টলি বলি যে আম্মু ভাই আমার প্রাইভেট পার্টস টাচ করার চেষ্টা করে। এটা বলার পর আমার চাচার সাথে আর কি তুমুল ঝগড়া ও হয়। তার মানে আলটিমেটলি আপনি আমি একবার হ্যাঁ, বলে ফেলি, হ্যাঁ, একবার বলি আম্মুকে, হ্যাঁ। and আম্মু আব্বুকে বলে। দেন তো ওদের সাথে খুবই ঝগড়া হয়, আর ওই ভাইয়াকে আমাদের বাসায় আসতে মানা করে দেয়। হুম। এখন ব্যাপার হচ্ছে আব্বু আম্মু এবার কি করবে? এতবার এতজন এত মানুষ, কয়জনকে বাসায় আসতে মানা করবে? কয়জনকে ধরে রাখবে? দরজা কি সবসময় বন্ধ রাখবে বাসার? এটা তো সম্ভব না। যাই হোক, সামহাও ওটা চলে যায়। আমি তখন ক্লোজড স্ট্রিটে, এবং আম্মু আমার জন্য একটা টিচার রাখে। আমার বাসায় কখনো টিচার ছিল না, আম্মুই পড়াতো। বাট তখন দেখা যায় যে আম্মু তখন অ্যাডভোকেটশিপটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আম্মু একটা গভর্নমেন্ট জব নেয়। এতে করে যেটা হয় যে আম্মু খুবই বিজি হয়ে যায়। ওখানে তো অ্যাডভোকেটশিপ হচ্ছে কেস যাব এরকম কিছু, পাবনা বাসায় আছি, বাট একটা জব ইজ 9 to 5 ডিউটি। আর আম্মুর যে অফিসটা পড়ে যায় অনেক দূরে, সেখানে যেতেই প্রায় 1.5-2 ঘন্টার মতো লাগে। সো আমাকে একেবারেই টাইম দিতে পারে না। বাট তখন যেটা হয়, আমার খালামণিকে তারা আমাদের বাসায় নিয়ে আসে, খালামণি আর তার হাজব্যান্ডকে। অ্যান্ড আমার সেফটির জন্য আব্বু আম্মু তাদেরকে একটা ফ্ল্যাট গিফট করে দেয় আমাদের বাসায়, ওকে যে যাতে আমার ছেলেমেয়েরা সেফ থাকে এই জন্য। তো খালামণিও জব করে, মেইন প্রবলেম এখানেই। তো দেখা যায়, সেটা আসলে কি বলবো, সবসময় সবাই সব কিছু বোঝে না, ইউনো। অনেক সময় আমরা অনেক কিছু দেখেও দেখতে পারি না, ব্যাপারটা এরকম। যাই হোক, তো খালামণি থাকে, তার জন্য একটা চেয়ার রাখা হয়। টিচারটাকে বলা হয় যে তুমি সন্ধ্যায় আসবা, কারণ আমি সন্ধ্যায় বাসায় আসবো। আম্মু বলে যে আমি সন্ধ্যায় আসবো আর তুমিও সন্ধ্যায় আসবা। Your mom is a lawyer. Yeah. At that time, উনি কি প্র্যাকটিসে ছিলেন? না, উনি তখন প্র্যাকটিস ছেড়েছে মাত্র, নিয়ন ছেড়ে একটা গভর্নমেন্ট জবে ঢুকলো। ওকে। তো ওনাকে বললো যে সন্ধ্যার পর আসতে। যেহেতু সন্ধ্যার পর আমার অফিস থেকে, আর এটা কখনোই বলেনি। সো আপনি নিজে থেকে একটা ধোঁয়াশার মধ্যে ছিলেন। আপনার কোয়েরি হতো না যে বাবু মাকে জিজ্ঞেস করতেন না যে মা আসলে সবাই কেন এরকম করছে? হতো, বাট আমি কেমন করে করব, মানে আমি কেন যেন আনকমফোর্টেবল ফিল করতাম ওই ব্যাপারটাতে। জিজ্ঞেস করতাম। ভালো ভালো লাগতো না, বা আমি চেতাম না, বা চাইলেও পারতাম না, এরকম কিছু। তো যাই হোক, তো স্যারকে বলা হলো। তো স্যার আমাকে 1 year 1.5 year পড়াইছে। দ্যাট টাইম যখন 1 year কাছাকাছি প্রায়, তো হি গেভ মি লাভ লেটার। সে সেখানে লিখেছে, আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে আমি অনেক আদর করব, তুমি ঠিক মতো পড়াশোনা করো, বড় হও, দেন আমি তোমাকে বিয়ে করবো, হ্যানন্দান। তো আমি আম্মুকে দেখানোর পরিবর্তে সেটা আমার ফ্রেন্ডকে দেখালাম। আচ্ছা স্কুল ফ্রেন্ডস তেমন, আমি পড়ি ক্লাস 3-তে। যেই কাহিনীটা হলো সেটা হচ্ছে, ওই ব্যাপারটা নিয়ে পুরো স্কুলে কাহিনী হয়ে গেল, যে ওই মেয়েটাকে ওর স্যার লাভ লেটার দিছে, অ্যান্ড প্রিন্সিপাল আম্মুকে ডাকলো। ও গুলি করেছে এক জায়গায়, লেগেছে আরেক জায়গায়, এরকম একটা অবস্থা। কাহিনীটা শুধু ওই পর্যন্ত হলো না যে লাভ লেটার হয়ে গেল,
ওরা বিয়ে করবে, ওদের কতদিন পরে ওদের বেবি হবে। হ্যাঁ, তারা বাচ্চারা যা করে নর্মালি, মানে বিশাল কাহিনী, পুরো স্কুল জানাজানি হয়ে গেল এটা। আম্মুকে কিন্তু আমি তখনও বলিনি, ইভেন দো লাভ লেটারটা আমি স্যারকে কোনো রিপ্লাইও করিনি, কিছুই না। ব্যাপারটা পুরো স্কুলের কাহিনী হয়ে গেল, প্রিন্সিপাল ডাকলো। ওকে। সো আম্মু গেল, ক্লাস টিচার, প্রিন্সিপাল সবাই মিলে বলল আম্মুকে যে এরকম এরকম কি হয়েছে আমরা তো জানি না, কেন স্কুলে এত গুজব। হ্যাঁ, তার যেটা ওদেরকে বলা হলো যে আপনি আপনার মেয়েকে স্কুল থেকে নিয়ে যান, ডিরেক্টলি বলা হলো যে নিয়ে যান স্কুল থেকে, তারা দাঁড়িয়ে থাকে। এইবার যে টিচারটা রাখলো, ওর বাবা মা অনেক নিম্নমানের আর কি, খুব গরিব, তারা স্লামে থাকে। ওর বড় আপুর বিয়ে হয়ে গেছে, সেখানে একটা বেবি আছে, হাজব্যান্ড ছেড়ে দিছে, লাইক ওদের ফ্যামিলিতে খুব ট্র্যাজেডি। বাট ওই ছেলেটা খুবই ব্রিলিয়েন্ট, অলওয়েজ স্কলারশিপে পড়াশোনা করছে। এখন অনার্সে যে উঠছে সেটাতে উনি ফ্রি পড়াশোনা করছে। পড়াশোনা করছে। হ্যাঁ, ইংলিশের টিচার। ওকে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সে আই এম কোয়াইট গুড অ্যাট ইংলিশ বলবো, জাস্ট বিকজ অফ হিম। নো, নট লাইক দ্যাট, not like that. Yeah, he teached me, he teached good, but one more tragedy over here. যাই হোক, তো উনি এরকম কিছুই ছিলেন না। বরং খুবই রাগী, বদমেজাজি, অ্যান্ড টর্চারেবল টিচার ছিলেন। পড়া না করে রাখলে মারতেন, এবং প্রচুর মারতেন। কোন ক্লাসে তখন আপনি? আমি তখন ক্লাস 4-এ পড়ছি, ওকে। প্রায় শেষের দিকে। ওকে ওকে। যাই হোক, তো অ্যান্ড একটা টাইমের পরে দেখা গেল যে পড়া না করার জন্য আমার সেক্সুয়ালি হ্যারাসড হতে হবে। মানে কি? হোয়াট ওয়াজ দ্য স্টোরি? টেল মি, হোয়াট ওয়াজ দ্য স্টোরি? ফার্স্ট ডে স্টোরিটা কি ছিল? যেটা হলো যে আম্মু ওনাকে রাখলো অ্যান্ড এই টিচারটাকে, আর আম্মু রাতে আসতে বলল না, কারণ আম্মু অনেক বিলিভ করতো, অ্যাজ ওর বাবা মা আমাদের কাছ থেকে অনেক ফেভার নিত। সো আম্মু অ্যাটলিস্ট ভাবছে যে ওর বাবা মাকে আমরা এত ফেভার করি, সেটাতে আমাদের প্রতি লয়াল থাকবে। বাট এরকম কিছুই হলো না। যাই হোক, তো উনি বাসায় আসতেন অ্যান্ড আমাকে বকা দিতেন। বাসায় কেউ ছিল না, আমার ছোট বোনটা ডে শিফটে পড়ার কারণে সকাল 10টায় বের হতো, আস্তে আস্তে সন্ধ্যা 7টা 8টা বেজে যেত। টুসিং টুসিং করে একবার বাসায় আসতো। ওকে। নো, ইউ ডোন্ট নিড টু। তো দেখা গেছে যে আমি বাসায় একা। সো আমার বোনটাও বুঝতে পারতো দ্যাট হি ইজ ট্রাইং টু ডু সামথিং উইথ মি, অ্যান্ড সে সেটা আম্মুকে বলতো। আই ডোন্ট নো কেন আম্মু কেয়ার করে নাই, নাকি কেন আম্মু এটা বুঝতে পারেনি, আমি জানি না। এনিওয়েজ, সো সে আমাকে পড়া না করার জন্য আমার প্রাইভেট পার্টে মারতো। কিভাবে এক্সপ্লেন করবো, আই ডোন্ট নো। সো সে আমাকে 1 বছর পড়ালো, আমার রেজাল্ট অনেক ভালো হলো। বাট আরেক সাইড দিয়ে রেজাল্ট হয়তো অনেক খারাপ হয়ে গেল, মাই মেন্টালিটি অর মাই থটস ওয়ার হার্ট। দেন ব্যাপারটা আমি আম্মুকে বললাম না, কিন্তু খালামণিকে বললাম। মানে আর কত বলে যায়। আর কত ধীরে আমি খালামণিকে সব বললাম, এবং খালামণির কাছে খুব কান্নাকাটি করলাম। তো খালামণি বুঝতে পারলো ব্যাপারটা, অ্যান্ড আমি মেনশন করে দেই খালামণি একজন সাইকোলজিস্ট। ও, ভেরি গুড। সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্ট। হোয়াটএভার, আই ডোন্ট নো। সে কি ট্রিটমেন্ট করে? না, ছেড়ে দিয়েছে। মানে নট সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট। হোয়াটএভার। সো আমি খালামণিকে বলার পরে খালামণি ব্যাপারগুলো আম্মুকে খুব ভালোভাবে শেয়ার করলো। আম্মুর যেটা হলো যে বুঝার পরিবর্তে আম্মু খুব রাগ হয়ে গেল যে আমি কি করব, কয়টা টিচার চেঞ্জ করব, একটা সে এটাও বলে এটা, আরেকটা এটাও বলে এটা, সবগুলোকে বাদ দিচ্ছি। এটা কি ও আসলেই এরকম হচ্ছে নাকি, পড়াশোনা করতে চাচ্ছে না? আমি কি করব, কয়টা টিচার বাদ দিব, টিচার পাবো কোথায়? অ্যান্ড আমাদের যে এরিয়াটা ছিল সেখানে ভালো টিচার পাওয়া খুব মুশকিলের ব্যাপার ছিল। তো শি ওয়াজ লাইক ফেড আপ যে আমি করবোটা কি। বাবাকেও বলতে পারি, টেবিলে চলে যায়, সে বসে থাকে অ্যান্ড আমার দিকে জাস্ট একবার তাকায়, লাইক আ লুক, আমাকে সাবধান করে দেয়, হেই ডোন্ট ইউ ডিয়ার, কাউকে বলা যাবে না, সামথিং লাইক দ্যাট। তো আমি যেটা করি, আমি দৌড়ে আন্টিকে জোরে ঝরিয়ে ধরি অ্যান্ড কান্না করিয়ে দেই। আন্টির কাছে কান্না করি খুবই। সেই আন্টি আমাকে কোলে নিয়ে ওনাদের বাসা চলে যায়। তখন আমি ক্লাস 5-এ পড়ি। নিয়ে যায় এবং জিজ্ঞেস করি কি হয়েছে। ইতিমধ্যে স্যার বাসা থেকে বের হয়ে চলে যায়। এরকম একটা অ্যাটাক উনি কেন করলেন? কারণ আমি হালিমানিকে বলেছি, তার আম্মুজি তার মাকে বলেছে। ওনাকে কি বিষয়টা আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল? আপনার ফ্যামিলি থেকে জানিয়ে দেওয়া হচ্ছে ওনাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে বা এরকম কোন ইমার্জেন্সি? মেবি আই ডোন্ট নো। অবশ্যই না হলে উনি এরকম করার তো কথা না। ওকে। সো হোয়াট ওয়াজ হিজ ইন্টেন্স?
বেসিক্যালি। কি ট্র্যাক মানে কি চাচ্ছিল সে, যেহেতু জিনিসটা হয়তো সে ভাবছে যে আমাকে যদি বাদ দিয়েই দিচ্ছে, আমার নামে একটা বদনাম হচ্ছেই, তাহলে বদনামটা কিছু না করে কেন হবে? আমি কিছু করি, দেন হোক, মেবি সামথিং লাইক দ্যাট। কিছু যে সে করেনি তা তো না। তো কিছু তো সে করেছে, কিছুটা তোর বদনাম হবে না যখন রাইট, বলছে বদনাম হবে তখন তো ফুল বদনামটাই হবে। ফুলটাই হবে। তো সে চাইছে তা আমি ফুলই করি, কেন করব না? তারপর কি হলো আপনার খালামণির সঙ্গে? খালামণি না, সরি, আন্টির। আন্টির পাশে বাসা। হ্যাঁ, পাশে বাসার আন্টি। তো আমি খুব কান্না করে, তখন তো বাসায় কেউ নেই। তো ও কান্নাকাটি করার পরে আম্মুকে আন্টির সাথে 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 ফোন করলো। ফোন করে ব্যাপারটা বলল, বলার পরে আম্মু বলল যে ভাবি আপনি ওকে আপনার কাছে রাখেন। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে লাস্ট ওর পরের 1 মান্থ আমি ঘুমাতেই পারি নাই রাতে। তো আপনার মা এসে কি করলো? মা এসার কি করবে, খুবই কান্নাকাটি করলো। আম্মু আমাকে জড়িয়ে ধরে অ্যান্ড যেটা হলো বাদ দিল। What was your father role? উনি কি ওই ঘটনার উনি আসলে আব্বুকে ভাই, কাউকে কখনো তুমি তুই নো, অলওয়েজ রেসপেক্ট। হি ইজ আ গোল্ডেন সোল, হেভেন সোল। আমি কি বলবো, আই জাস্ট লাভ হিম। এনিওয়েজ, সো এরকমই করতো ওই টাইমটাতে। তো মিস্ত্রি আসতো, তাদেরকে সেভাবে রেসপেক্ট করতো। সবাই এক হয় না, আপনার রেসপেক্টে সবাই কিন্তু সমানভাবে নিতে পারে না, এটা সম্ভব না। তো আমাদের স্যানিটারি মিস্ত্রি, যে স্যানিটারি সাইটে দেখতেন, ওখানকার হেড, ওই মিস্ত্রি গ্রুপটার হেড। তো উনি খুবই আসতেন বাসায়, খুবই আসতেন, আর আমাকে খুবই আদর করতেন। তো আমার ছোট বোনটা বাসায় না থাকার কারণে এগুলো থেকেও খুব দূরে ছিল আর কি। যাই হোক, তো ও বাসে ছিল না বলতে? ও তো ওই যে বললাম ডে শিফটে থাকার কারণে 10টার দিকে সকালে বের হতো। ও আচ্ছা আচ্ছা, বাসায় ছিল না, মানুষ হচ্ছে তখন উনি বাইরে স্কুলে ছিল। তো ওই ব্যাপারগুলো খুব একটা ফেস করতো না। তো ওই আঙ্কেলটা আসতো বাসায়, আমাকে আদর করতো, চকলেট নিয়ে আসতো, হ্যান ত্যান। একদিন যেটা হলো, রাতে উনি আসছে সাইট ভিজিটের জন্য, যে কিছু একটা প্ল্যান আছে ওনার, এটা বাবাকে বলবে। আমরা উপরে গিয়েছি, আম্মু, আব্বু, আমি, আমার ছোট বোন, না ছোট বোন যায়নি, আমরা 3 জন গিয়েছি। তো উনি বলতেছে ব্যাপারগুলো। তো আব্বু সামহাও কিছু কারণে নিচে গিয়েছে, উনি আমাকে কোলে নিয়েছে। আমি কিন্তু তখন 6-এ পড়ি প্রায়। কোলে নেওয়ার মতো অনেক হেলদি, বেশ বড় হয়েছে, কোলে নেওয়া যায় না। তো উনি আমাকে কোলে নিল, আমি উঠব না, উনি আমাকে জোর করে কোলে নিয়েছে, না আসো আম্মু, হ্যান তেন। উনি যেটা করলো, খুবই বাজেভাবে একটা কাজ করলো আমার সাথে, দ্যাট বলতে চাচ্ছি না। হি ডিড সামথিং ভেরি ন্যাস্টি, ভেরি ন্যাস্টি। অ্যান্ড আমি ও মুহূর্তে কান্না করে দিলাম, কারণ আমি কোলে থেকে লাফ দিয়ে কাইন্ড অফ আমার হাঁটুর উপর পড়ে গেলাম। অ্যান্ড আম্মু গেল, কী হয়েছে কী হয়েছে কী হয়েছে? আঙ্কেল বলল যে না না কিছু হয় নাই। আমি তো, আমার হাতে তো ঘড়ি ছিল, ঘড়ি তো বোধহয় ওর গায়ে লাগছে। আমি খুব কান্না করতেছি। আমি বলল কী হয়েছে আম্মু, চলো নিচে চলো। নিচে নিয়ে আসলো আমাকে। যেটা হলো, ওই দিন রাতে আমি আম্মুকে কিছু বললাম না, ঘুমিয়ে গেলাম। পরের দিন থেকে উনি এলাকায় নেই, ওনাকে আর পাওয়া যাচ্ছে না। বিকজ উনি বুঝতে পারছে যে আমি আম্মু আব্বুকে বলবো, সো উনি আর এলাকায় নেই। তা আমি ব্যাপারটা আম্মুকে কিছুটা বললাম, কিছুটা। সো ওনাকে তো আর পাওয়াই গেল না, কি আর করার, এই সব কিছু দিয়ে চলে গেলাম। এই হয়ে গেল হ্যারাসমেন্টের সাইড শেষ। এবার আমার নিজের ফল্টের সাইডগুলো চলে আসছে। তো আমি 7-এ পড়ি, আর এলাকার স্কুলে পড়ি, অ্যান্ড আমি খুব হ্যাপি অ্যাট দ্যাট টাইম। সো অ্যান্ড আমার বিরুদ্ধে যে রিউমার্সগুলো ছড়াইছিল, ওগুলো কাইন্ড অফ ভ্যানিশড। সবাই জানতো যে আমি খুব বাজে, খুব ফাজিল। আর যেহেতু আব্বু আম্মু নাই, বারণ করার কেউ নাই, ছেলেদের সাথে যে ক্রিকেট খেলতেছি, ওদের সাথে যে ফুটবল খেলতেছি, ছাদে বৃষ্টি হলেই বৃষ্টিতে ভিজতেছি, নাচতেছি, তো এটা ছিল কাইন্ড অফ লাইক, এই ধরনের মেয়েরা খুব বাজে হয়, এদের কাছে মেয়েদের সাথে এরা মিশতে পারে না, ভালো মেয়েদের সাথে। আই ডোন্ট নো ওর আব্বু আম্মুকে ফোন করলো। এনি হাউস, আই থিঙ্ক ও ফোর্স করেছে ফ্যামিলিতে যে কোনোভাবে হোক ওটা করে ফেলো, তুমি এটা ম্যানেজ করো, আদারওয়াইজ আমি এখন কোনো কিছু করে ফেলবো না। ও হোক, আই ডোন্ট নো, ওর আব্বু আম্মুকে ফোন দিয়ে বললো যে আম্মু তো তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছে, তো তুমি ওর সাথে ফ্রেন্ডশিপ করো, দেখো না আমার ছেলে তো অনেক ভালো, অনেক লক্ষ্মী ছেলে। হ্যাঁ, তার তা কি বলবো আঙ্কেলকে? আমি বললাম আঙ্কেল আমার আম্মু ওর সাথে কথা বলতে নিষেধ করেছে। তখন আমি কি পরীক্ষা 8-এ পড়ি, 7-এ পড়ি, 7-এর শেষের দিকে। তো সামহাও আমি ওর সাথে ফ্রেন্ডশিপ করলাম। আমি বললাম নো, আই ক্যান গো উইথ এ রিলেশনশিপ, বাট আই ক্যান বি ইউর ফ্রেন্ড।
সেই ওখানে ওর যেটা মেইন ছিল, সে খুব সুন্দর গিটার বাজাতে পারতো, গান করতে পারতো। Okay. তো ছেলেটা বেশ ভালো বন্ধু হয়ে ওঠে আমার। You were serious about him? নো, আমরা ফ্রেন্ড হিসাবে দেখা করি। Okay. দ্যাটস ইট, যে আমার বন্ধু। কারণ আমি মেইনলি আম্মু আব্বুকে সবকিছু বলেই করার চেষ্টা করি, Very good. যতটুকু সম্ভব, যতটুকু পসিবল। বিকজ আম্মু আব্বু তো অলওয়েজ বিজি থাকে। যাই হোক, তার একদিন অফিস থেকে আসার সময় আম্মু আমাকে ফোন করে যে তুমি কোথায়। তো আমি তো কোচিংয়ে ছিলাম সন্ধ্যায়, সেখান থেকে ডান্স প্র্যাক করতে যাবে এমন কিছু, বা আড্ডা দিতে যাব। তো আমি আম্মুকে বলি, আম্মু আমি অমুক জায়গায় আছি, তুমি আসো। তো আম্মু আসে, আসার পর আমি সবার সাথে মিট করাই, নতুবা ওর সাথেই দেখা করাতে হবে, সবার সাথেই দেখা করাবো, বন্ধু বান্ধব সবার সাথে। তো বাট আমি ওর সাথে পরিচয় করাই দিই আম্মুকে স্পেশালভাবে, আম্মু এটা আমার বন্ধু। তো ওর কাছে মনে হয় যে নোন শি ইজ সো সিরিয়াস অ্যাবাউট মি, আম্মুর সাথে আমাকে পরিচয় করিয়ে দিছে, তার মানে তো শেষ, আমি তার সাথে কথা বলে বিয়ে করে নিব। অ্যান্ড ও এমন কোনো ছেলে ছিল না যে খুব কারো ব্যাপার সিরিয়াস হয়ে যেতে পারে, এমন কেউ ছিল না। সো আমাকে ফোন দেয় পরের দিন সকালে, Okay. ফোন দিয়ে বলে দ্যাট আমি তোমার সাথে আর কোনো রিলেশনশিপ রাখবো না। আমি বলছি আচ্ছা, তোমার মধ্যে তো কোনো রিলেশনশিপ নাই, Okay. উই আর জাস্ট ফ্রেন্ডস। Right. বলছে যে হোয়াট এভার, আই এম ডিচিং ইউ, ইউ আর ডাম্পড বাই মি, এমন কিছু। ও তখন কোথায়, ও তখন যেদিন আমি যখন টাকা দিচ্ছি তখন ওটা আমাকে দেয়, আচ্ছা। ব্যাগটা আমাকে দেয় রাখার জন্য, যে যদি পুলিশ ওদের বাসায় সার্চ করে তাহলে এগুলো পাবে, আর যদি ওদের বাসায় পায় তাহলে ওদের বাবা মাকেও অ্যারেস্ট করা হবে। Okay. ওর কাছে অল্প কিছু জিনিস পাওয়া গেছে, এজন্য ওকে জামিন করা সম্ভব। বাট যদি এগুলো পায় তাহলে অনেক প্রবলেম হবে, সেটা হয়ে আমাকে দিয়ে যায়। তো ও রাতে ওখান থেকে কিছু জিনিস আমি রেখে দিই। কি মেন্টালিটি থেকে এটা করেছি, কেন ভালো লাগলো, আই ডোন্ট নো। কেন রাখলি? না, আমি জানতাম না ওগুলো কি, বাট আমি রেখেছি। কেন রেখেছি আই ডোন্ট নো, আমার কাছে মনে হলো যে আমার রাখার দরকার, বা আমি রাখি, It was in a flow. আমি রাখলাম জিনিসগুলো কোনো কারণে। তো রেখে দিলাম, রাখার পর ওরা কিছুদিন পর এসে ব্যাগটা নিয়ে গেল, কথাবার্তা বলি না, যাই হোক। তো এবার ড্রাগস কিভাবে নিলাম সেটাতে চলে আসি। ওগুলো আমার কাছে ছিল বেশ অনেক দিন, আমি ওগুলো রেখে দিয়েছিলাম, কিন্তু খুলিনি, ধরিনি, কিছুই না। যেটা হয় যে একদিন রাতে আম্মু আমাকে খুব বকা দিচ্ছিল, তখন আম্মু আমাকে ছোট্ট একটা সেলফোন কিনে দেয়, ছোট্ট একটা, যাতে কোচিংয়ে গেলে বা কোথাও গেলে কথা বলা যায়। তো ওটার আমি টিপাটিপি করছিলাম, মেসেজেস দেখছিলাম, তো আম্মু এসে দেখে আমি বইয়ের সামনে রেখে ফোন ইউজ করছি। তো আম্মু খুব, সে তখন আব্বু পুলিশকে ফোন করলো, আব্বুর পরিচিত ছিল থানার পুলিশদের সাথে। সো ফোন করলো যে দেখেন কোথাও আছে কিনা। তো টহলদার যে পুলিশটা ছিল আমাকে পেলো, অ্যান্ড বাসায় নিয়ে আসলো। অ্যান্ড আব্বু আমাকে কিছুই বললো না, কোনো বকাঝকা করলো না, কিছু করলো না, বিকজ আব্বু নিউ দ্যাট নিশ্চয়ই আম্মু আমাকে এমন কিছু একটা বলছে যার জন্য আমি কাজটা করছি। তো আব্বু আমাকে জাস্ট বললো যে নেক্সট টাইম যদি কখনো তুমি বাইরে যেতে চাও, রাতে ঘুরতে যদি ইচ্ছা করে, তাহলে বাবাকে বলবা, আমি তোমাকে নিয়ে যাব। আই ওয়াজ লাইক ওয়াও গ্রেট। বাট আমার এইটাতে হয়তো আমার ফিল করা উচিত ছিল যে না, বাবা আমাকে একটা চান্স দিছে, আই শুড টেক ইট। বাট আমার কেন যেন খুব বিরক্ত লাগছিল। বকা দিল না কেন আমাকে, আমি রাতের বেলায় বের হয়ে গেছি, আমাকে অবশ্যই বকা দেওয়া দরকার ছিল, দিল না কেন, কেমন যেন লাগছিল। এরপর থেকে যেটা হলো, আম্মুর সাথে আমার আর কোনো কমিউনিকেশন হচ্ছে না, কথাবার্তা হচ্ছে না। আর আমার খুব মাথা ব্যথা হতো, মনে হতো যে মাথা ব্যথায় মাথা ফেটে যাচ্ছে, এত মাথা ব্যথা হতো। তো যেটা হলো, আমি যাতে কোনোভাবে লাইক আর হ্যারেস্ট না হই, এই থটটা থেকে আমি অনেক বন্ধুদের সাথে, এমন ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করেছিলাম যে যারা আমাকে ডিস্ট করতে পারে। করার কারণ হচ্ছে এটা যে ওরাই যখন আমার ফ্রেন্ড হবে তখন ওরা আর আমাকে টিজ করবে না বা আমাকে কোনো প্রবলেম করবে না। তো ওদের মধ্যে থেকে একজন আমাকে বলল কি যে তুই সিগারেট খা, সিগারেট খেলে যেটা হবে মাথা ব্যথা করবে না। তো আমি সেই কাজটাই করলাম, সিগারেট খেলাম, অ্যান্ড ফিলিংসটা এমন ছিল যে হ্যাঁ খুব মাথা ঘুরতেছে, কিন্তু একটু পরে আর মাথা ব্যথা করছে না। পৃথিবীর অন্যতম জঘন্য জিনিস, এবং এইটা যারা খায় প্রথম আমি একটু বলে নেই, বিকজ ওই ফ্যান্টাসিতে সবাই থাকি আমরা টিনেজ বয়সে। আমি যদিও একটা টান দিনেই তা না, সে কারণেই বলছি, এর চেয়ে জঘন্য জিনিস আমার কাছে মনে হয় না। এইটাতে মানুষ কেন নেশা, অন্যান্য ড্রাগস যেগুলোর ক্ষেত্রে কী হয় আমি জানি না, কোনো ফিল টিল নিশ্চলে আসে, কিন্তু এইটাতে তো কোনো ফিল আসার কোনো লজিকই আমি খুঁজে পাই নাই। একটা খুব কটু গন্ধযুক্ত একটা ধোঁয়া,
এবং এবং এটা মানুষ ভিতরে কেন যে নেয় এবং নেওয়ার পরে যে মুখের যে গন্ধ, এদের কাছাকাছি যাওয়া যায় না। আই এম সরি, মানে ইটস ভেরি এম্বারেসিং। এটা কোনোভাবেই মানে খাদ্যযুক্ত একটা জিনিস হইতে পারে না, কোনোভাবেই না। অখাদ্য এটা, এবং এত বেশি অখাদ্য, এইটার ভিতর মানুষ হুদাই অকারণে ব্রেইন থেকে একটা ট্রমা, মানে এই 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 পার্টিকুলার জিনিসের প্রতি মানুষ তৈরি করে যে না, এটা খাইলে এরকম একটা ফিল হয়, এটা খাইলে সিগারেট ছাড়া কবিতা আসতেছে না, সিগারেট ছাড়া এটা হচ্ছে না, সিগারেট ছাড়া বাথরুম হচ্ছে না। ফালতু থিং, নাম্বার 1 ফালতু থিং, এত দুর্গন্ধযুক্ত জিনিস। জি বলেন। এনিওয়েজ, তো যেটা হয়, সিগারেট খাওয়া শুরু করে দিই আস্তে আস্তে। আর ওই পিরিয়ডটাতে আমার আর রাতে ঘুম আসে না। হাউ ডু ইউ স্মোক? কাজ আপনার তো ফ্যামিলিতে এটা জানানোর কোনো সুযোগ নাই। বিকজ আব্বু ওই যে বলল, প্লাস এটার পরবর্তী অবস্থায় আপনি স্মোক। রাইট, বাসায় যার যার রুম আলাদা, কেউ কারো রুমে যাচ্ছে না। আর রাতে তো সবে ঘুমিয়ে যাচ্ছে, আমি আমার রুমে, আর আমি আর একটা মেয়ে আমার সাথে, আর একটা ফ্রেন্ডের ওয়াইফ, ওরা বিয়ে করে ফেলেছে এরকম কিছু। তো আসলো, ওরা সবাই ইয়াবা ট্রাই করছে। তো যখন আমার টার্ন আসলো আর কি, আমার কাছে খুব ভয় লাগছিল যে আমি কি আসলে এটা করব। বিকজ এইটা নেওয়ার সাথে সাথে আমি দেখতেছিলাম সবাই শুয়ে পড়তেছে, যেই এটা ট্রাই করতেছে শুয়ে পড়তেছে, লাইক সেন্সলেস হয়ে যাচ্ছে অর সামথিং, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। তো আমার খুব ভয় লাগছিল যে আমি কি আসলেই এটা করব। তো ভাবলাম যে করব না, খুব ভয় পেয়েছিলাম, ওখান থেকে চলে আসি। কারণ হয়তো ওরা আমাকে যেতে খুব মানা করে। তো ওদের মধ্যে থেকে 2জন অপরিচিত ছেলেও ছিল, ওরা নিচ্ছিল না। ওদের আমার আগে নেওয়ার কথা ছিল, 2টা কারণে আমি ভয় পেয়েছিলাম। ওদের আমার আগে নেওয়ার কথা ছিল, বাট ওরা নিচ্ছিল না। তা আমি ভাবলাম যে হয়তো হতে পারে যে আমাকে এজন্য এখানে আনা হয়েছে যে আমি ড্রাগসটা নিব, আমার ব্রেনে শুধু এটাই কাজ করছিল। দ্যাটস ওয়াই আমি নিলাম না, চলে আসলাম ওখান থেকে। অ্যান্ড ড্রাগ এডিকশনের মধ্যে তাহলে কিছুই পড়ে না, শুধু পরে আমি খুব সিগারেট খেতাম। অ্যান্ড এলাকার সবাই এটা জানতো। আব্বুকে খুব বিচার দিত। আব্বু কাইন্ড অফ একদিন আমাকে ডাইরেক্ট সরাসরি এসে ধরার জন্য রাতে ঘুমায় না। কাজ পাশে বিল্ডিংয়ের লোকের আব্বুকে এটা বলতো যে আপনার মেয়ে একদিন ড্রাগস খায় ফেলবে, আমরা দেখি, বারো করে দিতেছি, সিগারেট খায় আমরা দেখি, ছাদে যেয়ে খায় বা বারান্দায় বসে খায় আমরা দেখি। তো একদিন রাতে আব্বু ঘুমায় না, আমি সিগারেট খাচ্ছি, এরই মধ্যে আব্বু রুমে এন্টার করে, আমি ওর বুঝতে পারি না, বিকজ ফ্যান চলছিল। So he was like very friendly with me, helpful, lovable, something like that. তো নোট করে দিত, আমার সব নোটও করে দিত, হোমওয়ার্ক করে দিত। লাইক ও আমাকে ইন্সপায়ার করতো সব কিছুতে, আমাকে বুঝে বলতো। আই ইউজ টু ক্রাই উইথ হিম যে আমার লাইফে এত কিছু হয়েছে। সাধারণত বেসিক্যালি দেখা যায় কি, যে কোনো ছেলে যদি রিলেশনশিপে যেতে চায়, তারা কখনোই এমন একটা মেয়ের সাথে রিলেশনশিপ করবে না যেই লাইফে এই ধরনের হিস্ট্রি ছিল। আই গেস নো। অ্যান্ড করলেও তাদের সাথে পরে গিয়ে কেউ না কেউ তাকে স্যাটায়ার করবে, অর ওকে কি বলবো, একটু আন্ডার এস্টিমেট করবে। বাট যেটা ওর ক্ষেত্রে, ও তো কখনোই কাজগুলো আমার সাথে করতো না। ওর অলওয়েজ আমাকে খুব ইন্সপায়ার করতো দ্যাট ইটস ওকে, ইউ আর গোয়িং টু ওভারকাম অল দিস, ইটস ফাইন। হাউ ইয়োর ফ্যামিলি ট্রিটেড ইউ? বিকজ বাবা জেনে গেল যে তুমি সিগারেট করছো, আমি তোমাকে তুমি করেই বলি, বিকজ তুমি আমার অনেক ছোট ভাই, এতক্ষণ পরে তুমি চলে এসছে। সো তুমি সিগারেট নিচ্ছ এবং তোমার বাবা তোমার সাথে বিষয়গুলো শেয়ার করছে, তারও পার্সোনাল লাইফ শেয়ার করছে। তার মানে খুব ইন্টেলিজেন্টলি সে জিনিসটাকে ডিল করছিল এবং সে খুব ভালোভাবে বুঝতে পারছিল যে আমার মেয়েকে যদি আমি এখন খুব অতিরিক্ত শাসনের জায়গায় নিয়ে যাই, সে আরও বেশি খারাপ হয়ে যেতে পারে। সো খুব ইন্টেলিজেন্টলি সে ডিল করছিল। বাট এটাকে নিয়ে কি তোমার বাবা মার মধ্যে কোনো ধরনের কোনো ঝামেলা দেখতা? অফকোর্স তারা কি বলবো, তোমাকে নিয়ে ঝগড়া করার আব্বা বলছেন? না, আমার আব্বা আম্মু খুব কাম, আগেও তো বলেছি। তারা ঝগড়া করতো না, বাট টেন্সড থাকতো অফকোর্স। মাঝে মাঝে যদি আমি, যেহেতু রাতে ঘুমাতে পারি না, স্টিল পারি না, আমি যদি উঠে তাদের রুমের কাছাকাছিও হেঁটে যাই। তুমি রাতে ঘুমানো বলে আমার অনুষ্ঠানগুলো শুনেছো, দ্যাটস ওয়াই ইউ আর হিয়ার। এটা আমি একটু জাস্ট খালি বলে দিলাম, ওকে? ও কোনো অ্যান্ড্রয়েড ইউজ করে না, এবং এটার পিছনে একটা রিজন আছে। রিজনটা কি বলো তো? রিজন হচ্ছে
যেহেতু লাইফে অলরেডি এত কিছু হয়ে গেছো, অ্যান্ড্রয়েড ইউজ করা মানে বাবা মা চিন্তা করে অ্যান্ড্রয়েড ইউজ করলে অনেক কিছু, আর অ্যান্ড্রয়েডে পাওয়া যায় না। আরও ডিফিকাল্ট ফেস হয়ে যেতে পারত। হ্যাঁ, পাওয়া যায় না এমনটা কিছু নাই অ্যান্ড্রয়েডে, সব কিছুই পাওয়া যায়। সো আমি আরও ইনফরমেশন জানবো, হয়তো আরও অনেক কিছু ব্যাপারে জ্ঞান খুলে যাবে, সেগুলোও ট্রাই করতেছিলাম। আরও বেশি ডিরেলড হয়ে যেতে পারো তুমি, ইয়া লাইক যেখানে তুমি ড্রাগের কাছে চলে গিয়েছো। রাইট। সো দ্যাটস ওয়াই ওনারা বলছে যে তুমি এটার থেকে দূরে থাকো, এবং আলটিমেটলি তুমি এটা অ্যাগ্রিও করেছো। অফকোর্স। সো তুমি তো আসলেই অবাধ্য না, যেটা মনে হয়েছে, এবং তারপরেও এই বিষয়গুলো তখন ফ্যামিলি জেনে গেল। তোমাকে ড্রাগের কাছ থেকে সরানোর জন্য কি করছে তারা? ড্রাগের কাছ থেকে যেটা আমি বললাম যে ইয়াবাটা মাঝে মাঝে ট্রাই করতাম, ওকে। তো ওটার জন্য আমাকে রিহ্যাবে পাঠানো এক হয়েছিল। পর্যায়ে তারা রিহাবে পাঠালো? হ্যাঁ, যখন বাবা জেনে যায় ব্যাপারটা, তখন কোন ক্লাসে ছিলে তখন তুমি? 9-এ। ক্লাস 9-এ? আচ্ছা, তারপর? বেশি দিন আমি ছিলাম না অবশ্য সেখানে। বেশি দিন কি, আই মিন টু সে, ওখানকার ডাক্তারদের সাথে খুব কথাবার্তা হতো, আর যা ট্রিটমেন্ট ছিল বাসায়ই তা চলতো। বিভিন্ন ধরনের মেডিসিনস অ্যান্ড ট্রিটমেন্টস ওগুলো বাসায় হতো। এই তারপরও আস্তে আস্তে সেগুলো থেকে চলে যায়, অ্যান্ড আল্লাহর রহমতে আমি এখন কোনো কিছুই আর নেই না। ওকে। নাথিং, আই এম টোটালি আউট অফ ইট। এখন তো ফ্যামিলি সবকিছু জানে তোমার সম্পর্কে। হ্যাঁ। তো সবকিছু জানার পরে তারপরে